সম্প্রতি আমি এই মুভিটি বর্ণনা করেছি, যার লিংক ডিসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে। যদি কেউ না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। গল্পটি শুরু হয় সাকসেসফুল মোটিভেশনাল স্পিকার ভিকে দেখিয়ে, যার ছিল এক অদ্ভুত রোগ। না চাইতেও সে বারবার তার মাথার পেছনের অংশটা চুলকাতে থাকে। এই অভ্যাসটিতে আরো বেড়ে যায় যখন তার মা নৌকা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। ভি যখন 7 দিনের একটি ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য প্রস্তুত হচ্ছিল, তখন তার প্রয়োজন ছিল নিজের জন্ম নিবন্ধন। সে তার আন্টির কাছ থেকে জানতে পারে যে এটি তার বাবা স্যাং এর কাছে আছে। সে একজন পোর্ট সৈনিক ছিল, কিন্তু বর্তমানে সে এখন সন্ন্যাসী হয়ে গেছে। নিজের মাকে বোর্ড অ্যাক্সিডেন্টে হারানোর পর থেকে এবং বাবা নেশাগ্রস্ত হওয়ার কারণে ভির সাথে তার বাবার খুব একটা ভালো সম্পর্ক ছিল না। ভি তার চুলকানোর সমস্যা নিয়ে অনেকদিন ধরেই ভুগছে। কিছুদিন ধরে এই সমস্যা যেন আরো বেড়ে গেছে। এজন্য সে ঔষধ ব্যবহার করে, কিন্তু এতে কোনো সমাধানই হয় না। ইন্টারনেটেও এ বিষয়ে অনেক খোঁজ খবর নেয়, কিন্তু এতে যে সমাধান সে পায় সেটা দেখে সে আরো অবাক হয়ে যায়। তার এই সমস্যা এতটাই বেড়ে গিয়েছিল যে মাথার চুলকানো কমানোর জন্য একটি লোহার দণ্ড দিয়ে মাথার পেছনে সে মারাত্মকভাবে চুলকাতে থাকে। এর ফলে তার মাথা দিয়ে রক্ত বেরিয়ে যায়, যেখানে মারাত্মক ক্ষত তৈরি হয়। আর সে নিজেই ওই ক্ষতস্থানটির চিকিৎসা করে। এমনকি কেউ যেন এই ক্ষতস্থান না দেখতে পারে তাই টুপি দিয়ে সে সেটি ঢেকে রাখে। এদিকে জন্ম নিবন্ধন ছাড়া সে ইন্টারন্যাশনাল ট্যুরে যেতে পারবে না, তাই উপায় না পেয়ে সে তার বাবা স্যাং এর সাথে দেখা করতে যায়। বাবার সাথে কথা বলতে বলতে সে দেয়ালে অদ্ভুত একটি পেইন্টিং দেখে। সে তার বাবাকে জিজ্ঞাসা করে এই অদ্ভুত পেইন্টিংটি সে কেন এই দেয়ালে টাঙিয়ে রেখেছে। স্যাং বলে যে যেন এটি আমাকে মনে করিয়ে দেয়। ভি জিজ্ঞাসা করে কি বিষয়ে। স্যাং বলে সাংশি, যেটা মূলত প্রাচীন ভিয়েতনামি একটি আত্মা, যে আত্মাটি মানুষের শরীরকে তার বাসস্থান বানিয়ে নেয়। ধীরে ধীরে সে যখন দুর্বল হতে থাকবে, সাংশি তত বেশি শক্তিশালী হয়ে উঠতে থাকবে। আর এটা ততক্ষণ পর্যন্ত হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই আত্মা সেই মানুষটিকে পুরোপুরিভাবে নিঃশেষ করে দিবে। এই কথাগুলো শুনে ভীর হঠাৎ মাথা ঘোরাতে থাকে। তার বাবা তাকে ধরতে আসে। ঠিক তখনই ভীর লক্ষ্য করে তার বাবার হাতে অনেকগুলো পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। ভয় পেয়ে সে তার হাত ছেড়ে দেয়। কিছুক্ষণ পরে সে একাই ঠিক হয়ে যায়। এরপর সে বাবার কাছ থেকে চ্যারোকি স্টোরেজের চাবি নেয়। এটি এমন একটি জায়গা যেখানে আপনার মূল্যবান জিনিস রাখার জন্য ভাড়ার মাধ্যমে লকার নিতে পারবেন। ভিয়ের বাবা বাড়ির সব পুরনো জিনিসপত্র এখানেই রেখেছিল। ওই স্টোরেজে যাওয়ার সময় ভির মাথায় মারাত্মক ক্ষত থাকার সত্ত্বেও সে বারবার সেখানে চুলকোতে থাকে। সেখানে পৌঁছতে সে তার মাথার ব্যান্ডেজটি খুলে ফেলে, আর সে লক্ষ্য করে যে সেই স্থান থেকে পচা চামড়া বেরিয়ে আসছে। এরপর ওই স্টোরেজের ভেতরে গিয়ে নিজের জন্ম নিবন্ধনটি নিয়ে নেয়। যখন বেরোতে যাবে ঠিক তখনই আলো নিভু নিভু হতে থাকে। হঠাৎ সে লক্ষ্য করে পাশে একটি স্টোরেজের অনেকটা অংশ খোলা, যেখানে অনেকগুলো পিঁপড়ে ভেতরের দিকে যাচ্ছে। সে একটু নিচু হয়ে ভেতরে তাকাতেই দেখে সেখানে থাকা আয়নার দিকেই পিঁপড়েগুলো যাচ্ছে। হঠাৎ এখানের পরিবেশও অস্বাভাবিক হতে থাকে। ভি যখন আবার আয়নার দিকে তাকায় তখন সে লক্ষ্য করে তার পেছনে অদ্ভুত কিছু একটা। সে ভয় পেয়ে চিৎকার করে পেছনে তাকাতে দেখে আসলে এই হাতটি ছিল এখানে থাকা একজন সিকিউরিটি গার্ডের, যিনি ভিকে অন্য একজনের স্টোরেজে ঝুঁকে করতে দেখে এখানে এসেছে। এই ঘটনার পরে ভি অনেক ভয় পেয়ে যায়। বাড়ি ফেরার সময়ও সে এখনো তার ওই ক্ষত স্থানটি মারাত্মকভাবে চুলকোতে থাকে। বাবার স্টোরেজ থেকে ভি একটি পুরনো অ্যালবাম নিয়ে এসেছিল, যার ভেতরে সে তার মায়ের এক অদ্ভুত ছবি দেখতে পায়। তার মায়ের হাতে অদ্ভুত কিছু ক্ষত স্থানের চিহ্ন ছিল, যেটা দেখে মনে হচ্ছিল এটাও যেন অস্বাভাবিকভাবে চুলকানোর কারণে হয়েছে। রাতে ঘুমানোর সময় অনেক মোটা মোটা জিনিসপত্র দিয়ে মাথা ঢেকে ঘুমায়, যেন সে কোনোভাবে চুলকানোর কারণে ক্ষতস্থানের ক্ষতি না করে। ঘুমানোর পরে অদ্ভুত এক পিঁপড়া তার নাকের ভেতরে ঢুকে যায়। এর ফলে সে মারাত্মকভাবে কাশতে থাকে। এর কিছুক্ষণ পরে সে ভয়ঙ্করভাবে বমি করতে থাকে, যেখান থেকে বেরিয়ে আসছিল অনেকগুলো পিঁপড়া। এমন সময় তার ঘুম ভেঙে যায়। আসলে এটি তার এক দুঃস্বপ্ন ছিল। এমন সময় সে হাতে লক্ষ্য করে যে তার হাতের গ্লাভসটি খোলা আর হাতে ছিল রক্ত। সে বুঝতেই পারে না যে তার অজান্তেই সে তার ক্ষত স্থানটি মারাত্মক ক্ষতি করে ফেলেছে। তার এই সমস্যা দিন দিন অস্বাভাবিক পর্যায়ে চলে যাচ্ছে। সে তার আন্টির কাছে মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। সে তার মায়ের ব্যাপারে খুব একটা কিছু বলে না, শুধু এটুকু বলে যে ভিয়েতনামের যুদ্ধের পরে তোমার মা যখন ফিরে আসে তখন থেকেই সে অদ্ভুত আচরণ করতে শুরু করে, যেন কোন এক অভিশাপ লেগে গেছে তার। ওদিকে ভিয়ের বাবা তাকে ফোনে কিছু একটা জানানোর চেষ্টা করে, কিন্তু সে তার বাবার ফোন ধরে না।
এরপর আমরা লক্ষ্য করি তার বাবা ওই অদ্ভুত পেইন্টিং এর উপরে লবণ ছিটিয়ে কিছু একটা মন্ত্রের মতো পাঠ করছিল। হঠাৎ তার নাক দিয়ে বেরিয়ে আসতে থাকে রক্ত। ভিয়ের ইন্টারন্যাশনাল ট্যুরের প্রস্তুতি ধুমধাম ভাবে নেওয়া হচ্ছিল। ট্যুরের প্রমোশনের জন্য তার ফটোশুট করা হয়। ফটোগ্রাফার তার ছবি তুলছিল। ভি খুব আনন্দের সাথেই অনেকগুলো পোজ দিচ্ছিল। এমন সময় ক্যামেরার ফ্ল্যাশে সে দেখতে পায় যে একটি কালো হাত তার হাতটিকে নিয়ে যাচ্ছে তার মাথার দিকে। এরপর ভি ভয়ঙ্কর ভাবে তার মাথা চুলকোতে থাকে। এমন দৃশ্য দেখে সে ভয়ে চিৎকার করতে থাকে। এই পরিস্থিতির জন্য ফটোশুট বন্ধ করা হয়। ভি ওয়াশরুমে গিয়ে নিজেকে সান্ত্বনা দিতে থাকে যে এই সবকিছুই তার কল্পনা। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই সে লক্ষ্য করে যে তার অ্যাসিস্ট্যান্টকে তার স্বামী বলছে ইদানিং ভি খুব অস্বাভাবিক আচরণ করছে। জানি না সে এমনটা কেন করছে। হতে পারে এই ট্যুরের জন্য সে এমনটা করছে। কিন্তু ভিয়ের অ্যাসিস্ট্যান্ট এগুলো খুব একটা ভাবে না। ভি কিছু না বলেই সেখান থেকে চলে যায়। ফটোশুটে ঘটে যাওয়া ঘটনাটি সে বাড়িতেও দেখার চেষ্টা করে। সে তার হাতে আলো দিয়ে ছায়া তৈরি করে। ভাবছিল তার হাতে অদ্ভুত কিছু একটা আছে, কিন্তু এখানে তেমন কিছুই হয় না। রাতে ভি তার স্বামীর সাথে ঘনিষ্ঠ হচ্ছিল। এখানেও চলে আসে সেই কালো হাত, যার মাধ্যমে ভি তার স্বামীকে মারাত্মকভাবে আঘাত করে। তার স্বামীর শরীরের পেছনে ক্ষত তৈরি হয়। এ বিষয়টির জন্য সে তার স্বামীর কাছে ক্ষমা চায়। এরই মাঝে রবি ভিয়ের মাথার পেছনের ক্ষত স্থানের ব্যাপারে জানতে পারে। সে যখন তার মাথার ক্ষত স্থানটি দেখতে চায় তখন ভি হঠাৎ করেই তার উপরে রেগে যায়। রবিও তার সাথে রাগারাগি করে ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়ে। এখানে ভি মনে করছিল কোন এক শয়তানি আত্মা তাকে বাধ্য করছে ওই ক্ষত স্থানটি বারবার চুলকানোর জন্য। আর তাই সে নিজের হাত খাটের সাথে বেঁধে ফেলে আর তার সাথে লোহার কিছু একটা রেখে দেয়, যেন মাথা চুলকাতে গেলেই হাত থেকে শব্দ আসে। আর ঠিক এমনটাই হয়। মাঝরাতে হঠাৎ হাতের শব্দে তার ঘুম ভেঙে যায়। সে লক্ষ্য করে যে তার ডান হাতের আঙুল একাই নড়ছে আর বাম হাতে চলে এসেছে সেই কালো হাত, যে হাতটি তার হাত ধরে মাথার দিকে নিয়ে আসে। এরপরে ভি তার এই ক্ষত স্থানটি পুনরায় চুলকাতে থাকে। এমন সময় সে লক্ষ্য করে যে তার সামনে আছে ওই ভয়ঙ্কর দানব। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে সে চিৎকার করে ওঠে। সকাল হয়ে গেছে। সে লক্ষ্য করে ঘুমের মধ্যেই সে মারাত্মকভাবে তার ক্ষত স্থানটি আঘাত করেছে। এরপর সে বাইরে বেরিয়ে আসে। উপায় না পেয়ে রবিকে সকল ঘটনা খুলে বলে। সে বলছিল যে অদ্ভুত কিছু একটা আছে যার জন্য সে এমন অস্বাভাবিক আচরণ করছে। সে লক্ষ্য করে যে সোফায় তো রবি নেই। টেবিলের উপরে সে বেশ কিছু ঔষধ দেখতে পায়, যেগুলো দেখে সে ভয় পেতে থাকে। আসলে রবি চাচ্ছিল তারা দুজনে মিলে পরিবারটি আরো বড় করবে, কিন্তু ভি তার ক্যারিয়ারের জন্য সন্তান নিতে চাচ্ছিল না। আর তাই সে চুপ করে জন্ম নিয়ন্ত্রণ পিল খাচ্ছিল, যে বিষয়গুলো রবি এখন জেনে গেছে। আর তাই সে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণ পরে ভিয়ের বাড়িতে তার বাবা স্যাং আসে। সে কিছু একটা বলার জন্য তার কাছে এসেছে। ভিকে তার নিয়ে আসা চা দেয় আর বলতে থাকে যে আমি মনে করছিলাম তোমার মায়ের মৃত্যুর পরে অভিশাপ ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমি ভুল ছিলাম। সেই অভিশাপটি তোমার রক্তেও আছে। কথাগুলো শুনতে শুনতে হঠাৎ ভিয়ের মাথা ঘোরাতে থাকে আর বলতে থাকে যে বাবা আপনি নিশ্চয়ই চায়ের সাথে কিছু মিশিয়েছেন। স্যাং বলে এসব কি বলছো? আমার কথা মনোযোগ দিয়ে শোনো। ওই অভিশাপের কারণে তুমি নিজেকে ততক্ষণ পর্যন্ত আঘাত করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তুমি মারা যাচ্ছ। আমার কথা বিশ্বাস করো, তা না হলে তুমিও তোমার মায়ের মতো মারা যাবে। কিন্তু ভি স্যাংকে সেখান থেকে চলে যেতে বলে। কিছুক্ষণ পরে ভি ঠিক হয়ে যায় আর সে মনে করছিল যে স্যাং হয়তো চায়ের ভিতরে কিছু একটা মিশিয়েছিল, যার জন্যই তার মাথা ঘোরাচ্ছিল। এর আগেও যখন স্যাংয়ের বাড়িতে ভি চা পান করেছিল তখনও ঠিক এমনটাই হয়েছিল। তার জীবনে যা কিছু ঘটছিল এজন্য সে তার বাবাকে দায়ী করতে থাকে। এমন সময় তার মনে পড়ে তার বাবার স্টোরেজে একটি বদ্ধ ঘর ছিল। সে দ্রুত সেখানে গিয়ে পৌঁছায়। এরপরে তার ভেতরে থাকা ডকুমেন্ট বাসায় নিয়ে আসে। ডকুমেন্টগুলো চেক করতে করতেই অদ্ভুত কিছু সে লক্ষ্য করে, যেখানে সে জানতে পারে যে তার মায়ের মৃত্যুর জন্য তার বাবাকে অপরাধী করা হয়েছিল, কিন্তু প্রমাণ না থাকার কারণে তাকে মুক্তি দেওয়া হয়েছে। মায়ের ডেথ রিপোর্ট থেকে সে জানতে পারে যে তার মায়ের শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল, যেটা দেখে মনে হচ্ছিল তাকে হয়তো কেউ আঘাত করেছে। এছাড়াও ভি ওই কাগজের মধ্যে একই রকম চিত্র দেখতে পায় যেমনটা তার বাবার দেয়ালে ছিল। হঠাৎ তার টেবিলের উপরে ছাদ থেকে পানি পড়তে শুরু করে। ওপরে গিয়ে সে লক্ষ্য করে যে এই পানি জানালা দিয়ে আসছিল। সে ধীরে ধীরে জানালার কাছে যায়। হঠাৎ লক্ষ্য করে তার মা পানির ভেতর থেকে তার দিকে চিৎকার করছে। তখনই দেখে যে তার বাবা তার মাকে পানির ভেতর ডুবিয়ে মেরে ফেলছে। আসলে সবকিছু সে তার ছোটবেলায় নিজের চোখে দেখেছিল, যেটা সে ভুলে গিয়েছিল। এরপরে ভি একটি ছুরি নিয়ে তার বাবার বাড়ির দিকে যেতে থাকে। সেখানে পৌঁছে তার বাবাকে জিজ্ঞাসা করতে থাকে আমাকে বলো আমার মাকে তুমি কেন মেরেছ? স্যাং বলতে থাকে ভিয়েতনামের যুদ্ধের পরে
অনেক মানুষ মারা গিয়েছিল, চতুর্দিকে দুর্ভিক্ষ ছেয়ে গিয়েছিল। এই দুর্ভিক্ষ, মানুষের ক্ষোভ ও আকাঙ্ক্ষা মিলে এক শয়তানের জন্ম হয়। যুদ্ধ চলাকালীন এই আত্মা আমার শরীরের সাথে জুড়ে যায়, এরপর আমার থেকে তোমার মায়ের শরীরে। দানবটির কারণে আমরা নিজেকেই মারাত্মকভাবে আঘাত করতে শুরু করি। অনেক চেষ্টা করেছি এই শয়তানকে ধ্বংস করার জন্য, কিন্তু বারবারই অসফল হয়েছি। এটা ধ্বংস করার একটি মাত্র উপায় আছে, সেটা হলো নিজেকে শেষ করা। তোমার মা ভালো করে জানতো যে শয়তান তোমার শরীরেও আছে, আর তুমি যেন এই ভয়ঙ্কর পরিস্থিতিতে না পড়ো, তাই ওই রাতে তোমার মা তোমাকেও ডুবিয়ে মারার চেষ্টা করছিল। কিন্তু আমি এমনটা কোনোভাবেই করতে পারিনি, তাই তোমাকে বাঁচানোর জন্য আমি তোমার মাকে ডুবিয়ে মেরে ফেলি। এমন সময় ভি লক্ষ্য করে তার বাবার ছায়ার জায়গায় আছে সেই দানব। ভি কোনোভাবেই তার বাবার কথা বিশ্বাস করতে চাচ্ছিল না। সে বলছিল কোনো শয়তান নেই, আর যদি সেই শয়তান থেকে থাকে সেটা হলো তুমি, যে আমার মাকে মেরে ফেলেছে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। রাস্তার মাঝেই ভির কাছে তার অ্যাসিস্ট্যান্টের ফোন আসে, যে জিজ্ঞাসা করছিল ভি কি তার আজকের লাইভ শো এর কথা ভুলে গেছে, যেটা আধা ঘন্টার মধ্যে শুরু হতে চলেছে। ভির তো এই শো এর কথা মনেই ছিল না। সে দ্রুত সেখানে গিয়ে পৌঁছায়, যেখানে সে তার স্বামী রবিকেও দেখতে পায়, আর তাকে অনেক বোঝানোর চেষ্টা করতে থাকে যে তার সাথে কি ঘটছে। কিন্তু রবি তার কোনো কথাই শুনছিল না, আর তাকে বলে সে তার সাথে এখন আর কোনো সম্পর্কই রাখতে চায় না। এ কথা শুনে ভি একেবারেই ভেঙে পড়ে, আর তার মাথার ক্ষতস্থানটি মারাত্মকভাবে চুলকাতে থাকে। এরপর শো এর জন্য সে মঞ্চে ওঠে, কিন্তু সে মোটেও ভালো অনুভব করছিল না। অনুষ্ঠানের মাঝখানে সে এক অডিয়েন্সের সাথে কথা বলতে থাকে। হঠাৎ সে সেখানে ওই দানবটিকে দেখতে পায়, যেটা দেখে ভি আতঙ্কিত হয়ে পড়ে, আর সে অদ্ভুত আচরণ করতে থাকে। এর ফলে তার মাথার টুপিও ব্যান্ডেজও খুলে যায়। উপায় না পেয়ে সে দৌড়ে সেখান থেকে চলে আসে। রবিও ভিয়ের এমন অবস্থা দেখে তার পিছু পিছু আসতে থাকে। ভি গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে আসে, আর তার মাথার ক্ষতস্থানটি ভয়ঙ্করভাবে চুলকাতে থাকে। এর ফলে তার মাথা ঘুরতে থাকে। কষ্টে সে তার বাবার বাড়িতে পৌঁছায়। সে এখন তার বাবার কথাগুলো বুঝতে পারছে, কিন্তু তার বাবার মৃত্যু তো আগে হয়ে গেছে, যার লাশ এখন টুকরে টুকরে খাচ্ছে পিঁপড়ে। ভি দ্রুত রবিকে ফোন করে। ঠিক তখনই সে তার গলায় কিছু একটা অনুভব করে। সে হাত দিয়ে লক্ষ্য করে যে তার মাথা থেকে এক গাঢ় চিপচিপে পদার্থ গলে চুইয়ে পড়ছে। সে ভয়ে আতঙ্কিত হয়ে তার ক্ষত স্থানটি হাত দিয়ে ধরে। তার ক্ষত স্থানটি মারাত্মকভাবে পচে গেছে, যার ফলে তার মাথার ভেতরে এক আঙুল সমান গর্ত হয়ে গেছে। হঠাৎ তার খিঁচুনি উঠে যায়, আর সে জ্ঞান হারিয়ে ফেলে। একদম সঠিক সময়ে রবি তাকে হাসপাতালে নিয়ে এসেছে। ডক্টর রবিকে জানায় যে ভি তার মাথার ক্ষতটি এমনভাবে আঘাত করেছে যেটি তার ব্রেনেও আঘাত হয়েছে। তার এই আঘাতের কারণে আপাতত চলাফেরা করতে তার সমস্যা হবে, কিন্তু কিছুদিনের মধ্যেই এটা ঠিক হয়ে যাবে। রবি জিজ্ঞাসা করে একজন মানুষ নিজে থেকেই তার মাথার ভেতরে এমন ক্ষত কিভাবে করতে পারে। ডক্টর রবিকে জানায় এটি হঠাৎ করে হয়নি, এটা অনেকদিন ধরে একই জায়গায় বারবার চুলকানোর কারণে হয়েছে। ওদিকে ভি এখনো সেই ভয়ঙ্কর দানবটিকে দেখতে পাচ্ছিল। রবি ভিকে বাড়িতে নিয়ে আসে, আর সে সবসময় লক্ষ্য রাখত যেন ভি ওই ক্ষতস্থানটিতে আবার আঘাত না করে। কিছুদিন পরে ভিয়ের থেরাপি শুরু হয়, যেন সে পুনরায় চলতে পারে। বেশ কিছুদিন কেটে যায়, সবকিছু যেন ঠিক চলছিল। একদিন সকালে রবি লক্ষ্য করে যে ভি তার হাত খুলে ফেলেছে, আর তার মাথার ক্ষতস্থানে আবারও চুলকাতে শুরু করেছে। রবি ভিয়ের বিছানাটি ভালো করে চেক করে, আর জিজ্ঞাসা করতে থাকে যে আমাকে বলো তুমি কিভাবে খুললে তোমার হাত। ভি রবিকে বলে, রবি আমার কথা শোনো, আমার শরীরের ভিতরে কিছু একটা আছে যে আমাকে দিয়ে এসব করাচ্ছে, আমাকে বিশ্বাস করো প্লিজ। তখন রবি ভিয়ের কাছে একটি কেচি দেখতে পায়, আর সে রেগে জিজ্ঞাসা করে তাহলে এটি কি। ভি রবিকে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু রবি রাগ করে সেখান থেকে চলে যায়। ভি পুনরায় নিয়ন্ত্রণ হারিয়ে তার মাথার ক্ষতস্থানটি চুলকাতে থাকে। কিছুক্ষণ পরে ভি তার মায়ের ছবিগুলো দেখে আর অঝরে কাঁদতে থাকে। এমন সময় ভি ল্যাপটপে তার ভিডিওগুলো দেখে, আর সে নিজেই নিজেকে বলতে থাকে যে এর সমাধান তোমাকে খুঁজে বের করতে হবে। তুমি যতবারই মানুষদেরকে এই সমস্যাগুলো বলতে থাকবে ততবারই মানুষ তোমাকে পাগল ভাববে। এরপরে ভি লক্ষ্য করে রবি ডাক্তারকে বলছিল ভি এর শরীর তো ঠিক হয়ে যাবে, কিন্তু তার মানসিক অবস্থার কি হবে। তার মানসিক অবস্থা আমার কাছে ঠিক মনে হচ্ছে না। এমন সময় ভি একটি সিদ্ধান্ত নেয়। রাতে রবি যখন বাজার থেকে কিছু জিনিসপত্র আনতে বেরিয়ে যায়, সে ফিরে এসে দেখে ভি খাবার নিয়ে ডাইনিং রুমে তার জন্য অপেক্ষা করছে। এটা দেখে সে খুশি হয়ে খাবারটি খেতে শুরু করে। এ সময় ভি তাকে বলতে থাকে যে রবি, আমি সবসময় একটি সন্তান চাইতাম, কিন্তু আমার শরীরের ভেতরে এমন কিছু একটা আছে যার জন্য আমি এটা করতে চাইনি, কিন্তু আজকে রাতেই আমি এটা শেষ করে দেব। তখনই রবি
জ্ঞান হারিয়ে ফেলে। ভি তার খাবারের সাথে কিছু একটা মিশিয়েছিল। এরপরে সে তার স্বামীকে বিছানার সাথে বেঁধে ফেলে। তার বাবার পুরনো কিছু কাগজপত্রের সাহায্য নিয়ে সে ডেকে আনতে থাকে সেই শয়তানটিকে। ভি বলতে থাকে যে আমি জানি তোর প্রয়োজন আমাকে, আর তুই চাস আমি এমন কিছু যেন না করি যেন আমরা দুজনেই মারা যাই। সামনে আয় শয়তান, আমি ভালো করে জানি তুই আমার কথা শুনতে পাচ্ছিস। তখনই সে আয়নার লক্ষ্য করে যে সেই শয়তানটি তার পেছনে আছে। তখনই ভি পেছনে ঘুরে তার উপর আঘাত করে, কিন্তু শয়তানটি অদৃশ্য হয়ে যায়। শুধুমাত্র তার কথার শব্দই ভি শুনতে পায়, যে বলছিল আমার শুধু তোকে প্রয়োজন, তোর শরীরের এক এক টুকরো আমার প্রয়োজন। হঠাৎ করে সে দানবটি ভিকে পেছন থেকে ধরে ফেলে, আর যে হাতে ভি ছুরি ধরেছিল সেই হাত দিয়ে ভিয়ের কাঁধে আঘাত করে। ভি কষ্টে চিৎকার করে নিচে পড়ে যায়। এমন সময় তার চতুর্দিকে থাকা আয়নায় সে লক্ষ্য করে যে দানবটিও চিৎকার করছে, যার ফলে সকল আয়না চুরমার হয়ে যায়। কিছুক্ষণ পরে ভি তার স্টোর রুমে বসেছিল। সে বুঝতে পারছিল না যে এই শয়তানটিকে আটকাবে কিভাবে। কান্না করতে করতে তার ওই ক্ষত স্থানটি সে আবারও চুলকাতে থাকে। এরপরে সে তার নিজের ভিডিওর সাথে কথা বলছিল, যেই ভিডিও থেকে ভিকে বলছিল বন্ধ করো তোমার এই চুলকানো। ভি তার নিজেকেই বলছিল আমি আমার নিজেকে আটকাতে পারছি না, কোনোভাবেই পারছি না। ল্যাপটপ থেকে ভি বলছিল যে যদি এমনটাই হয় তাহলে এটা বন্ধ করার একটি উপায় আছে। সে তার হাতের রগগুলো কেটে ফেলার ইশারা করতে থাকে। এরপরে ভি তার হাতে একটি চিহ্ন তৈরি করে। এরপরে একটি কাটার মেশিন অন করে তার হাত কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। ওদিকে রবি জ্ঞান ফিরে পেয়েছে, আর সে মেশিনের শব্দ শুনে ভয় পেতে থাকে। তাই সে চিৎকার করে ভিকে ডাকতে শুরু করে, আর তার ডাক শুনে ভি বলছিল চিন্তা করো না রবি, আমি সবকিছু ঠিক করে দিব। এরপরে ভি তার নিজের হাত কেটে ফেলে। ভিকে চিৎকার করতে শুনে রবি নিজেকে মুক্ত করার চেষ্টা করতে থাকে, আর ওদিকে ভি তার নিজের কাটা হাত ডাস্টবিনের ভেতর ফেলে দেয়। এরপর অন্য হাতের পালা। হঠাৎ সেই দানবটি পেছনে এসে তাকে বলতে থাকে হাত কাটলেও আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না। হাত না থাকলে কি হয়েছে, আমি তোমাকে বাধ্য করব কোনো ধারালো জিনিসের উপরে তোমার নিজের মাথাকে আঘাত করতে, যতক্ষণ না পর্যন্ত তোমার মগজ বাইরে বেরিয়ে আসে। তোমাকে বাধ্য করব তোমার জিভ কেটে ফেলার জন্য, যেন তুমি নিজের রক্তের দম বন্ধ হয়ে মারা যাও। একটা কথা ভালো করে বুঝে নাও, এই অভিশাপ থেকে বেরোনোর কোনো উপায় নেই। তখন ভি তাকে বলে ঠিক আছে, তুমি যদি আমার শরীরকে ক্ষত বিক্ষত করতে চাও তাহলে আমাকে সাহায্য করো, আমি এখন আর সহ্য করতে পারছি না। এরপরে ভি ওই কাটারটি তার হাতের কাছে নিয়ে আসে। তার হাতটি কাটতেই যাবে, হঠাৎ সে ওই দানবের হাত নিয়ে এসে কাটারের নিচে ধরে। এর ফলে তারা দুজনেই নিচে পড়ে যায়। ভি দ্রুত ওই ধারালো অস্ত্র নিয়ে শয়তানটির মাথায় আঘাত করে, যার ফলে শয়তানের মাথাটি দু ভাগে ভাগ হয়ে যায়। শয়তানটির দেহ এখন মাটিতে পড়েছিল। অবশেষে ভি ওই দানবটিকে হারিয়েছে, আর তার পুরো মুখে ওই দানবের রক্ত লেগেছিল। সে ধীরে ধীরে পুরো মুখ মুছে ফেলে। এমন সময় সে লক্ষ্য করে সাংশির ওই কাটা হাত পুনরায় ঠিক হয়ে যাচ্ছে। ভয় পেয়ে ভি দ্রুত সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। শক্তি না থাকার কারণে সে পড়ে যায়, তবুও সে হামাগুড়ি দিয়েই সুইমিং পুলের দিকে যেতে থাকে। এমন সময় দানবটি তাকে পুনরায় ধরে ফেলে, আর বলতে থাকে যে তুমি আমার সাথে কেন লড়াই করছো? তুমি ভালো করেই জানো আমার হাত থেকে তোমার নিস্তার নেই, আমি তোমারই অংশ। যেভাবে তুমি তোমার মা ও বাবাকে বাঁচাতে পারোনি, সেভাবে তুমি নিজেকেও বাঁচাতে পারবে না। এমন সময় ভি কিছু একটা ভাবে, আর তাকে বলতে থাকে যে তুমি ঠিকই বলেছ, আমরা দুজনই একে অপরকে ছাড়তে পারবো না। আর এটা বলে ভি ওই দানবটিকে ধরে সুইমিং পুলের ভেতরে ঝাঁপ দেয়। ভি ঠিক তার বাবার মতোই ওই দানবটিকে পানির ভেতরে চেপে ধরে। দানবটি অনেক চেষ্টা করলেও ভির হাত থেকে ছাড়া পারছিল না। পানির নিচে থাকার কারণে ধীরে ধীরে ভি জ্ঞান হারাতে শুরু করে। দানবটিও দুর্বল হতে শুরু করে। এমন সময় ভি তার সামনে বাবা, মা ও নিজের ছোটবেলা দেখতে পায়, যাকে সে শক্ত করে জড়িয়ে ধরে, আর তাকে ধরে পানির থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। কিছুক্ষণ পরে রবি ভিকে পানি থেকে তুলে নিয়ে আসে। এমন সময় অবাক হয়ে রবি জিজ্ঞাসা করে যে এটা কি? এক অদ্ভুত দেখতে ছোট্ট একটি বাচ্চা ভিয়ের কোলে, যেটা ধীরে ধীরে পানির সাথে মিশে যায়। এটা হয়তো সেই দানবটি ছিল যাকে ভি অবশেষে ধ্বংস করেছে। এই ঘটনার 1 বছর পরে আমরা দেখি ভি এখন ঠিক হয়ে গেছে। ডাক্তার তার হাতটি পুনরায় জোড়া দিয়েছিল, আর তাদের পরিবারে এখন একটি সন্তানও আছে, আর সে তার স্বামী ও সন্তানের সাথে অনেক সুখে দিন কাটাচ্ছিল। এমন সময় আমরা লক্ষ্য করি যে তার সন্তানের মাথার কাছে একটি পিঁপড়ে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরো গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।